দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের বলছি, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনা করছো, তাই তো নাকি? পড়াশোনাটা করছো, পড়াশোনাটা করতেই হবে। এখন পড়াশোনা ছাড়া তো আর গতি নেই তোমাদের তো এখন একটাই কাজ পড়াশোনা করা, সেটা তোমাদের করতে হবে। আজকে আচ্ছা, তার আগে একটু বলি, গতকাল তোমাদের প্রজেক্ট নিয়ে একটা ভিডিও করা হয়েছে, সেইটা ইউটিউবে দিয়ে দেওয়া হয়েছে এবং সম্ভবত তোমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ভিডিও দিয়ে দেওয়া হবে। ওই ভিডিওটা দেখে নেবে, ভিডিওটা দেখে নিলে তোমরা প্রজেক্টের কাজটা করতে পারবে। আর প্রজেক্টের কাজ করে ওটা কিন্তু জমা দিতে হবে, স্কুলে এসে জমা দিতে হবে, গার্জেন এসে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। আর যদি তোমরা নিজেরা আসো তাহলে নিজেরা এসে দিয়ে দেবে, জমা দিয়ে দেবে। জমা না দিলে ওটা তো খাতা দেখতে হবে আমাকে, দেখে তারপরে নাম্বার দিতে হবে। এবং ওটাতে 10 নম্বর আছে, ওটা গুরুত্বপূর্ণ, সেই জন্যে ওটা দিতেই হবে। এবং কীভাবে করবে তোমরা সেই কাজটা আমরা বলে দিয়েছি কালকে, ঠিক আছে? গতকাল আমি বলে দিয়েছি কিন্তু সময় মতো দেবে, ঠিক আছে? জমাটা সময় মতো দেবে। হ্যাঁ, অবশ্যই টেস্টের আগে ওই টেস্টের ঠিক পরটাকে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। টেস্ট শেষ হলো ঠিক দিয়ে দেবে, তারপরে কোনো অসুবিধা নেই। আর টেস্টের আগেও কিন্তু দিয়ে দেবে, যদি হয়ে যায় তাহলে দিয়ে দেবে। আর হয়ে যাবে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ আমি বলেছি 4-5টা কথার মধ্যে তোমার কাজটা শেষ হয়ে যাবে। আর সেই জন্যই ওটা পিছনে পিছনে মানে একবারে শেষে কিছু লিখতে হবে। ওই টোটাল মার্কস মানে মার্কস অফটেন এটা লিখে, এটা আর শেষকালে একটা স্টুডেন্ট সিগনেচার বলে একটা লিখে দেবে, স্টুডেন্ট সিগনেচার করে দেবে। আর একটা পাশে একটা এক্সামিনার সিগনেচার লিখবে, এক্সামিনার সিগনেচার বলে একটা জায়গা রাখবে ডান দিকে, আর স্টুডেন্ট সিগনেচারটা বাঁ দিকে রাখবে, বাঁ দিকে স্টুডেন্ট সিগনেচার করে দেবে আর ডান দিকে এক্সামিনার সিগনেচার করে দেবে, ঠিক আছে? আর মার্কস অফটেনের জন্য একটা ইয়ে করে দিতে পারো, এরকম একটা শখ করে দিতে পারো। হ্যাঁ, এটা বলবে টোটাল মার্কস আর মার্কস অফটেন, এরকম লিখবে যে টোটাল মার্ক, টোটাল আর মার্ক অফটেন, মার্ক অফটেন এইভাবে করতে পারো। এটা একটু বানিয়ে দেবে, হ্যাঁ ঠিক আছে? টোটাল তো 10, মার্ক অফটেন এটা খালি রাখবে, আমি বসে এগুলো তো এমনিতে নিয়ম মতো করতে হবে, এখন অত নিয়ম ফলো করতে হবে না। হ্যাঁ, ওগুলো লিখিয়ে দিলে ভালো হতো, কিন্তু বই কিনতে পাওয়া যায়, রেখে নিবি না, তাতে লেখা আছে। আর যদি আগের বছরের পাস তো ভালো, আগের বছর অবশ্য আমাদের হয়নি, তার আগের বছর বোঝা গেছে। যাকে ঠিক আছে, তো আপাতত আজকের দিনটা আমি শুরু করছি। আজকে আমার যেটা করার কথা সেটা হচ্ছে সেটা হচ্ছে ঠিক আছে, আচ্ছা আমি আজকে করলাম, ডেটটা পাল্টালাম। তো যাই হোক, অংশীদারি কারবার আমি শুরু করছি। অংশীদারি কারবার শুরু কয়েকটা কথা বলে দিলেই তোমরা অংশীদারি কারবার করতে পারবে নিজেরা, খুব সহজ চ্যাপ্টারে, ঠিক আছে? প্রথমে জানতে হবে অংশীদারি কারবার কী। এখন কারবার মানে হচ্ছে ব্যবসা, ঠিক আছে? কারবার মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য, এটা হচ্ছে কারবার। তো কেউ এটা একজন করতে পারে, বিজনেস কেউ একাই করতে পারে, নিজেই মূলধন জোগাড় করে, মূলধনটাকে ইংরেজিতে ক্যাপিটাল বলে, ক্যাপিটাল জোগাড় করে কেউ নিজেই ব্যবসা করতে পারে। আবার দুজন বা তার বেশি কয়েকজন মিলে, 2 জন 3 জন 4 জন 10 জন 1000 জন মিলেও করতে পারে একটা ব্যবসা, ঠিক আছে? যখনই একটা ব্যবসাতে 2 জন বা তার বেশি অংশীদার থাকবে তাকেই আমরা অংশীদারি কারবার, ঠিক আছে? 2 বা তার বেশি থাকতে হবে, কমপক্ষে তাহলে কতজন থাকতে হবে? 2 জন, ঠিক আছে? কমপক্ষে 2 জন মিলে, 2 জন বা তার বেশি মিলে যদি যে ব্যবসা যৌথভাবে পরিচালনা করা হয় তাকে আমরা অংশীদারি কারবার, ঠিক আছে? এবারে অংশীদারি কারবার কিছু একটা ব্যবসা করতে গেলে মূলধনটা কি না, ওই অংশীদাররা মানে যারা পার্টনার, ইংরেজিতে বলা পার্টনারশিপ বিজনেস, মানে অংশীদারি কারবার,
পার্টনারশিপ বিজনেস। অংশীদারি কারবার, যারা অংশীদারি কারবারটা করে তাদেরকে পার্টনার বলে, মানে অংশীদার বলা হয়। এই অংশীদাররা নিজেরা সমানভাবে টাকা দিতে পারে, হয়তো দেখা গেল প্রত্যেকেই হয়তো 1000 টাকা করে দিল, কিংবা একটা অনুপাতে ওরা টাকা দিতে পারে, টাকাটা জোগাড় করতে পারে। হয়তো দেখা যাবে একটা ব্যবসা করতে গেলে 1 লাখ টাকা লাগবে মোট, সেই টাকাটা হয়তো দুজন যদি ব্যবসাটা করে তাহলে দুজনে 50-50 দিতে পারে, কেউ 60 দিতে পারে, 40 দিতে পারে, কেউ বা আবার কেউ 30 দিতে পারে, 70 দিতে পারে, এটা যে কোনো অনুপাতে দিতে পারে। টাকাটা ওরা নিজেরা জোগাড় করবে, ওই যে টাকাটা ওরা নিজেরা জোগাড় করবে সেটাকে মূলধন বলা হয়, ক্যাপিটাল বলা হয়, ঠিক আছে? সেটাকে আমরা কি বলবো? মূলধন বলবো। হ্যাঁ, এবার প্রথমে অংশীদারি কারবারের ক্ষেত্রে প্রথমে একটা ডিড করা হয়। ডিড, এই ডিড কথাটার অর্থ জানো? ডিড কথাটার অর্থ জানো? ডিড কিন্তু ডিআইডি নয়, ডিআইডি ডিড, সেটা ডু ডিড, ডু এর ফার্স্ট ফর্ম ডিড, কিন্তু এটা এই ডিডটা হচ্ছে ডি ডবল ইডি। এই ডিড মানে কি? ডিড মানে হচ্ছে চুক্তি, ঠিক আছে? ডিড মানে চুক্তি বা দলিলও বলতে পারে, ঠিক আছে? অংশীদারি দলিল, পার্টনারশিপ ডিড কাকে বলে? ব্যবসা শুরু করার আগে যারা ব্যবসাটা করবে তাদের মধ্যে একটা চুক্তি, ঠিক আছে? একটা চুক্তি হয়। কি সংক্রান্ত চুক্তি? না, ব্যবসাটা কীভাবে পরিচালনা হবে, ব্যবসাতে যদি লাভ হয় তাহলে সেই লাভের ভাগটা ওরা কীভাবে করবে, অথবা যদি ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিটা ওরা কীভাবে মেক আপ করবে, মানে ঘাটতিটা পূরণ করবে কী করে, সেই রকম একটা চুক্তি হয় প্রথম, ঠিক আছে? সেই চুক্তিটাকে বলা হয় পার্টনারশিপ ডিড, ঠিক আছে? ওটাকে বলা হয় পার্টনারশিপ ডিড বা অংশীদারি দলিল বা চুক্তিও বলতো, অংশীদারি চুক্তিও বলতো, ঠিক আছে? অংশীদারি দলিল। এবারে এই অংশীদারি ব্যবসা কয়েকটা শর্তের উপর নির্ভর করে পরিচালিত হয়। শর্তগুলো কি কি? প্রথম শর্তটা হচ্ছে মূলধন সেটা সমানভাবে, মূলধনটা যেটা বলছি, মূলধনটা সমানভাবে তারা কন্ট্রিবিউট করতে পারে, যেটা মূলধন লাগবে ব্যবসার জন্য, যেটা মূলধন লাগবে সেটা কন্ট্রিবিউট করতে পারে সমানভাবে, অথবা একটা আনুপাতিক হারে ওরা কন্ট্রিবিউট করতে পারে, ঠিক আছে? এবারে লভ্যাংশ, যেটা লাভ হবে বা যেটা ক্ষতি হবে, লাভ যে সবসময় হবে তার তো কোনো মানে নেই, কারণ ব্যবসাতে লাভ এবং লোকসান দুটোই থাকে, ঠিক আছে? সবসময় যে অবশ্য যারা ব্যবসা করে তারা লাভের জন্যই করে, কিন্তু লাভ যে সবসময় হবে সে তো নয়, ক্ষতিও হতে পারে। যদি লাভ হয় সেই লাভের লভ্যাংশটা ওরা কীভাবে ভাগ করবে, সেইটা সাধারণ নীতি হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ করবে, যেভাবে তারা মূলধন দিয়েছে সেই অনুপাতে ভাগ করবে, এটা সাধারণ নীতি। তবে এইটাই যে সবসময় ফলো হবে এমন কিন্তু নয়। ওই যে বললাম, প্রথমে একটা পার্টনারশিপ ডিড হয়, চুক্তি হয়, যদি চুক্তি থাকে, অন্যরকম চুক্তি থাকে, তাহলে সেই চুক্তি অনুযায়ী ভাগ করবে, ঠিক আছে? ওই মূলধনটা মূলধনটা বলছি, লভ্যাংশটা সেই চুক্তি অনুযায়ী ভাগ হবে, ঠিক আছে? হয় মূলধনের অনুপাতে ভাগ হবে, আবার এমন অনেক সময় হয় যে কিছুটা অংশ কাজের অনুপাতে হয়, ঠিক আছে? কাজের অনুপাতে হয়। একটা ব্যবসা করতে গেলে হয়তো 2-3জন সেখানে পার্টনার আছে, সবাই যে একই কাজ করছে তা তো নয়। এমন হতে পারে কেউ হয়তো মার্কেটিং করে, ঠিক আছে? কেউ মার্কেটিং করে, কেউ হিসাব রাখে, আর কেউ হয়তো বিক্রি করে, সেল করে, ঠিক আছে? কেউ মার্কেটিং করে, অবশ্য মার্কেটিংয়ের মধ্যে সেলটাও পড়ে। মার্কেটিং মানে শুধু কেনা নয়, সেলটাকেও মার্কেটিংই বলে। যাই হোক, হয়তো কেউ মার্কেটিং করে মানে সে কেনে এবং বেচে, আর কেউ হয়তো হিসাব রাখে, ঠিক আছে? তো তাদের কাজ তো দুজনের অন্যরকম, দুজনের আলাদা আলাদা কাজ। সেই কাজের ভিত্তিতে কিছুটা অংশ ভাগ করতে পারে, লভ্যাংশ, আর বাকি অংশটা মূলধনের অনুপাতে ভাগ করতে পারে বা অন্য কোনো চুক্তি অনুযায়ী ভাগ করতে পারে, ঠিক আছে? এই শর্ত মেনে কিন্তু অংশীদারি কারবার চালানো হয়। আর ক্ষতি হলেও কিন্তু ওই একই ব্যাপার, ক্ষতি হলেও কিন্তু একই ব্যাপার। এবারে বিজনেসে যারা বিজনেস পার্টনার, সেটা তো বললাম, যারা মূলধন দেয় তারা তো হচ্ছে বিজনেস পার্টনার, তারা ওই ব্যবসার অংশীদার। এই বিজনেস পার্টনার ছাড়াও আরও একটা পার্টনার, সেটাকে বলে ওয়ার্কিং পার্টনার। ওয়ার্কিং পার্টনার এটা কি? বিজনেস পার্টনার ছাড়াও আরেকটা পার্টনার হয়,
সেটাকে বলে ওয়ার্কিং পার্টনার। ওয়ার্কিং পার্টনার হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভাইজার, মানে ওই ব্যবসাটা চালানোর জন্য কী কী করতে হবে যাতে ব্যবসার আরও উন্নতি হয়, সেই অ্যাডভাইস দেবে, তাকে বলা হয় ওয়ার্কিং পার্টনার। ঠিক আছে, সে কিন্তু মূলধন দিয়ে এ করে না, ঠিক আছে, সে কিন্তু মূলধন দেয় না, সে কী করে, সে শ্রম দেয় আর সময় দেয়। কি কিসের জন্য না, ব্যবসাটা যাতে আরও বেশি উন্নতি হয়। নিশ্চয়ই সে এইটা যুক্তি দিবে না যে ব্যবসাটা কী করে আরও ক্ষতি হয়, সেই যুক্তি দিবে না নিশ্চয়ই। তো ব্যবসাটা আরও কী করে উন্নতি হয়, সেই যে অ্যাডভাইস মানে উপদেশ বা কী কী করণীয় সেই কর্তব্যগুলো বলে দেওয়া, সেইগুলো যে বলে দেয়, তার জন্য তার শ্রম লাগে এবং সময় লাগে। ঠিক আছে, শুধু সেইটা যা দেয় তাকে বলা হয় ওয়ার্কিং পার্টনার। ঠিক আছে, এই ওয়ার্কিং পার্টনার সে তো এমনি করবে না, সে ওই যে কাজটা করবে তার জন্য তাকে একটা ভাতা দেওয়া হয়, ভাতা বা অ্যালায়েন্স দেওয়া। ঠিক আছে, একটা ভাতা দেওয়া, সেটাকে সাম্মানিক ভাতা বলে বা অনোরারি অ্যালায়েন্স। অনোরারি অ্যালায়েন্স, সাম্মানিক ভাতা তাকে দেওয়া হয়। ওয়ার্কিং পার্টনারকে একটা সাম্মানিক ভাতা দেওয়া হয়। এই ভাতাটা কোথা থেকে দেওয়া হবে না, লভ্যাংশ থেকেই দেওয়া হবে। ঠিক আছে, আগে লভ্যাংশ থেকে ওই ভাতাটা দিয়ে দেওয়া হবে, তারপরে যেটা পড়ে রইল সেইটাকে এবারে ভাগ করবে। ঠিক আছে, বিজনেস পার্টনাররা ভাগ করবে। ওয়ার্কিং পার্টনারকে আগে ভাতা দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর বাকি যেটা রইল সেটা সবার মধ্যে ওই ভাগ হবে। সেইটা কী অনুপাতে হবে সেটা তো যেমন চুক্তি থাকবে সেই অনুযায়ী হবে। সাধারণ নীতি হচ্ছে মূলধন অনুপাতে ভাগ হবে, এছাড়া অন্য কোনো চুক্তি থাকতে পারে সেই অনুযায়ী ভাগ। ঠিক আছে, আবার এমন হতে পারে হয়তো দেখা গেল ক্যাপিটাল জোগাড় করতে গেলে, মানে একটা ব্যবসা চালানো করতে গেলে হয়তো আমি বলছি কোথায় যে ধরে নাও 2জন 3জন মিলেই বা 5জন মিলেই একটা বাস কিনে বাসটা চালানো। বাস কিন্তু তো কম টাকাতে হবে না, বাস কিন্তু অনেক টাকা লাগে। ঠিক আছে, তো 10 লাখ টাকা লাগে কি আর বেশি লাগে, 20 লাখ টাকা। আমার আইডিয়া নেই বাসের কোনো দাম, তো সেইটা কোনো আইডিয়া নেই। তো ধরো 20 লাখ টাকা লাগবে, এখন দেখা যাবে ওই 5 জনের কাছে 20 লাখ টাকা হচ্ছে না। তো তাই জন্য তাদেরকে কী করতে হয়, লোন করতে হয়। অনেক সময় লোন করতে হয়, সেই লোনটা কোথাও কোনো কোঅপারেটিভ ব্যাংক থেকে করতে পারে, এমনি কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে করতে পারে। ঠিক আছে, তো সেই ব্যাংক থেকে লোন করা মানে সেই লোনের সুদ সহ টাকাটা শোধ করতে হবে, তাই না? সেটারও একটা ব্যাপার আছে, মান্থলি ইনস্টলমেন্ট আছে, এভরি মান্থ ইনস্টলমেন্ট বলে, ইএমআই বলে। তো সেই ইএমআই দিতে হয়। তো যাই হোক, সেই ইএমআই হোক, এই যে আমার সাময়িক ভাতা এটা যেমন দিতে হয়, সেরকম ইএমআইও যদি লোন করা থাকে তাহলে সেই ইএমআই দিতে হয়। তো সেই ইএমআই দেওয়ার পরে যেটা অবশিষ্ট থাকবে সেইটাই ভাগ করা হয়। ঠিক আছে, সেটাই কিন্তু ধরো ওয়ার্কিং পার্টনারকে আমি ধরছি কোথায়, তাকে হয়তো মাসে মাসে হয়তো আমি ধরছি 500 টাকা দিতে হবে, কি 1000 টাকা দিতে হবে, মাসে মাসে 1000 টাকা দিয়ে দিবে, তাহলে বছরে তাকে 12,000 টাকা দিতে হবে। ঠিক আছে, তাহলে লভ্যাংশ হয়তো লাভ হয়েছে, ধরো টোটাল লাভ হয়েছে আমি ধরে নিচ্ছি 20,000 টাকা, তার 12,000 টাকা ওকে দিয়ে দিতে হবে। বাকি যে 8,000 দিল সেই 8,000 টাকাটা ওরা নিজেদের মধ্যে, ঠিক আছে, নিজেদের মধ্যে ভাগ করবে, সেটা যে অনুপাতে হবে সেই। মানে সবসময় ওয়ার্কিং পার্টনার থাকবেই এমন কোনো মানে নেই, তারা নিজেরাই তো ব্যবসা পরিচালনা করতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে একজন অ্যাডভাইজার রাখতে পারে। অ্যাকচুয়ালি বড় বড় বিজনেসে অ্যাডভাইজার, ছোটোখাটো বিজনেসে থাকে। হ্যাঁ, চপ দোকান তো কিন্তু ওয়ার্কিং পার্টনার, ঠিক আছে। হ্যাঁ, ওই চপ দোকান এমনি বলবো, চপ দোকান নয়, এমনি অন্য কোনো দোকান হতে পারে। হ্যাঁ, একটা কাপড় দোকান হতে পারে, ইত্যাদি অন্য কোনো দোকান। ঠিক আছে, তো যাই হোক, সে হচ্ছে ব্যাপার। তো এবারে আমি বলি, এই অংশীদারি কারবার 2 রকমের আছে। অংশীদারি কারবার 2 রকমের আছে। কীরকম? তাহলে পার্টনারশিপ বিজনেস এটা কিন্তু 2 রকমের আছে। একটাকে বলে সিম্পল, তাহলে সরল অংশীদারি কারবার, আর একটা বলে মিশ্র, কম্পাউন্ড, মিক্সড বলতে পারে। মিক্সড মানে সরল এবং মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে, সরল এবং মিশ্র অংশীদারি কারবার, এই 2 রকমের অংশীদারি কারবার। সবসময় যে সরল হতে হবে এমন কোনো কারণ নেই, মিশ্র অংশীদারি কারবার। এবারে কাকে আমরা সরল অংশীদারি কারবার বলবো আর কাকে মিশ্র অংশীদারি কারবার বলবো, এইটার একটা সংজ্ঞা আছে। কীরকম না, যদি দেখা যায়
যে বিজনেস পার্টনাররা অর্থাৎ অংশীদারেরা একই সময়ের জন্য তাদের টাকাকে বিনিয়োগ করে, সমান সময়ের জন্য তাদের টাকা বিনিয়োগ করে, তাহলে সেটি সরল অংশীদারিতা। ঠিক আছে? আর যদি বিভিন্ন সময়ের জন্য করে, কেউ হয়তো 5 মাসের জন্য করেছে, কেউ 8 মাসের জন্য করেছে, কেউ 12 মাসের জন্য করেছে, ঠিক আছে, আবার কেউ 6 মাসের জন্য হতে পারে, কেউ 3 মাসের জন্য করবে, সেটাও হতে পারে। তো সেই ক্ষেত্রে হবে মিশ্র অংশীদারিতা। বোঝা গেছে? সরল অংশীদারি কারবার প্রত্যেকে সমান সময়ের জন্য বিনিয়োগ করবে। ঠিক আছে? সাধারণত সেটা হয়ে থাকে বছরের শুরুতেই সবাই টাকা দিয়ে দেবে, দিয়ে ব্যবসাটা শুরু করবে, তারপরে বছর শেষ হলে টাকাটা ভাগ করে নেবে, এবারে লভ্যাংশটা ভাগ করে নেবে, ইয়ে করে সেভাবে করবে, যেমন তাদের চুক্তি থাকবে সেইভাবে করবে। ঠিক আছে? তো যাই হোক, যদি প্রত্যেকে সমান সময়ের জন্য তাদের মূলধন বিনিয়োগ করে, তাহলে তাকে বলা হবে সরল অংশীদারি কারবার। আর যদি তারা বিভিন্ন সময়ের জন্য করে, তাহলে তাদের সেই অংশীদারি কারবারকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার যদি হয়, তাহলে কিন্তু মূলধনের অনুপাত বের করার কোনো ব্যাপার নয়, যে যত টাকা দিয়েছে সেই অনুপাতটা করে দিলেই হবে। ধরো কেউ 5,000 দিয়েছে, কেউ হয়তো 50,000 দিয়েছে, আবার কেউ হয়তো 70,000 দিয়েছে, 70,000 দিয়েছে, তাহলে মূলধনের অনুপাত মেনে হবে। যদি সমান সময়ের জন্য হয়, যদি সমান সময়ের জন্য হয়, প্রত্যেকেই বছরের শুরুতে দিয়ে দিয়েছে, বা ব্যবসার শুরুতে দিয়েছে, আমি বছরের শুরু বলছি না, ব্যবসা যে বছরের শুরু থেকে জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে শুরু করতে এমন তো নয়, বছরের শুরু আমি বলতে পারি বছরের শুরু, সেই বছরটাই শুরু হচ্ছে হয়তো 15ই আগস্ট থেকে, হতে পারে বছরটাই শুরু হচ্ছে 15ই আগস্ট থেকে একটা ব্যবসা শুরু করছে, ধরছি কথা, কি হয়তো 3 এপ্রিল থেকে শুরু করছে, হতেই পারে, সেইটাই ব্যবসা শুরুর দিন ধরা হয়। 3 এপ্রিল থেকে পরের বছরের 2 এপ্রিল পর্যন্ত 1 বছর হবে। ঠিক আছে? ওই 1 বছর হতে পারে, আবার 1 বছরের আগেও তারা কিন্তু লভ্যাংশটা ভাগ করে নিতে পারে। এমন নয় যে 1 বছর ধরেই ব্যবসাটা চালাতে হবে, এমন কোনো মানে নেই। হ্যাঁ, সাধারণত ধরা হয় যে বছরটা 12 মাসেই একটা বছর, 12 মাস ধরে ব্যবসাটা চলবে, তারপরে তারা লভ্যাংশটা ভাগ করবে, এটাই ধরা হয়। ঠিক আছে? যদি সবাই সমান সময়ের জন্য করে, তাহলে এই অনুপাতটা এটা হয়ে গেল। কিন্তু যদি মিশ্র কারবার হয়, মিশ্র অংশীদারি কারবার, তাহলে তো তারা সমান সময়ের জন্য বিনিয়োগ করেনি, তাহলে আমরা মূলধনের অনুপাতটা করবো কী করে? সেই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপিটাল বলে একটি কথা আছে, সমতুল্য মূলধন। সমতুল্য মূলধন বলে একটি কথা আছে, মানে এইটার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপিটাল বের করতে হয়। ইকুইভ্যালেন্ট ক্যাপিটাল মানে সমতুল্য মূলধন বের করতে হয় মিক্সড পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে। সেটা কীভাবে করা? মনে করো এমন হয়েছে যে একটা পার্টনার সে হয়তো প্রথমে 10,000 টাকা দিয়েছে, 12 মাসের জন্যই রেখেছে, ঠিক আছে। দ্বিতীয় পার্টনার সে হয়তো প্রথমে টাকাটা দেয়নি, 2 মাস পরে সে হয়তো 5,000 টাকা দিয়েছে, কি 10,000ই দিয়েছে, ঠিক আছে। আবার তৃতীয় জন সে হয়তো 6 মাস পরে দিয়েছে 20,000 টাকা, হতে পারে। তাহলে প্রথম জন 10,000 টাকা দিয়েছে প্রথমেই, দ্বিতীয় জন 2 মাস পরে 10,000 টাকা দিয়েছে, আর তৃতীয় জন 6 মাস পরে 20,000 টাকা দিয়েছে। তো তাহলে এক্ষেত্রে তাদের মূলধনের অনুপাতটা আমরা বের করবো, ঠিক আছে। তো এটার জন্য একটু ব্যাপারটাকে অন্যরকমভাবে বুঝতে হবে। কীরকম? ধরো ব্যবসা মানে কিছু জিনিস কিনে সেটা বিক্রি করবে, এই তো। ধরে নাও একজন ব্যক্তি 10,000 টাকার জিনিস কিনেছে, আমি 10,000 টাকা বলি, 100 টাকার জিনিস কিনেছি, 100 টাকার কিছু কিনে সেটাকে বিক্রি করবে। এবার বিক্রি করবে মানে যে ব্যবসা করছে মানে লাভ করবে, তো 100 টাকায় বিক্রি করবে না, সেটা হয়তো 110 টাকায় বিক্রি করবে, কি আর একটু বেশি দামে বিক্রি করবে, হতে পারে। তো যাই হোক, 100 টাকা কিনেছে, 100 টাকার জিনিস কিনেছে প্রথম মাসে, 100 টাকার জিনিস কিনে বিক্রি করেছে, তাহলে তার লাভ হয়েছে ধরে নাও 10 টাকা, লাভ হয়েছে, ঠিক আছে। আবার দ্বিতীয় মাসে আবার 100 টাকা ওই জিনিসটাই কিনেছে, আবার বিক্রি করেছে, আবার 10 টাকা লাভ হয়েছে। এরকম করে প্রতিটা মাসে সে 100 করে কিনে গেছে, তাহলে 12 মাসে তার মোট কত লাভ হয়েছে? 12 মাসে মোট কত লাভ হয়েছে? 12 মাসে 120 টাকা, 120 টাকা লাভ হয়েছে। প্রথম মাসে যদি সে 120 টাকা লাভ করতে চাইতো, তাহলে কত টাকার তাকে জিনিসটা কিনতে হতো? 100 টাকার কিনলে হতো। প্রথম মাসে তো মাত্র 100 টাকার জিনিস কিনেছিল, কিনে বিক্রি করে 10 টাকা লাভ পেয়েছিল। তো
তো প্রথম মাসেই তাকে যদি 120 টাকা লাভ করতে হয়, তাহলে নিশ্চয়ই 100 টাকা জিনিস কিনে 120 টাকায় বিক্রি করতে পারবে না। 120 টাকা লাভে মানে 220 টাকায় বিক্রি করতে পারবে না, পারবে কি? তো তাহলে তাকে কী করতে হবে, 12 গুণ মানে 1200 টাকা জিনিস কিনলে তবে সে 220 টাকা লাভ করতে পারবে, 120 টাকা লাভ করতে পারবে, তাই তো? তারপরে তাকে 1200 টাকা জিনিস কিনতে হচ্ছে, তারপরে তার মূলধনটা 12 গুণ হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটাই এই মিশ্র অংশীদারি কারবারের সমতুল্য মূলধন বের করার ক্ষেত্রে কাজে লাগে। কীরকম? ওই যে বললাম যে প্রথমেই দিয়ে দিয়েছে 10,000 টাকা আর দেয়নি কিছু, প্রথমেই দিয়ে দিয়েছে 10,000 টাকা, দেয়ও নি আর তুলেও নেয়নি টাকা। ঠিক আছে, তাহলে প্রথমে যেহেতু 10,000 টাকা দিয়েছে, তার 1 মাস হিসাবে মূলধনটা সমতুল্য মূলধন হবে 12 ইন্টু 10,000, মানে মূলধনের সঙ্গে প্রথমে যে মূলধনটা দিল যখনই দিই, সেই মূলধনটার সঙ্গে যত সময়ের জন্য দিয়েছে সেই সময়টা গুণ করে সেই সাংখ্য মানটাকে আমরা সমতুল্য মূলধন হিসাবে দেবো। সাংখ্য মানটাকে আমরা সমতুল্য মূলধন হিসাবে দেবো যত মাসের জন্য দিয়েছি। ঠিক আছে, মূলধন ইন্টু ওই সময় যত মাস, সেইটাকে আমরা গুণ করে সেই সাংখ্য মানটাকে সমতুল্য মূলধন হিসাবে ধরব। ঠিক আছে, তাহলে প্রথম জনের হলো 10,000 ইন্টু কী হবে, 10,000 ইন্টু 12। দ্বিতীয় জনের হবে, দ্বিতীয় জন বলেছি 2 মাস পরে দিয়েছে, তাহলে তো 10 মাসের জন্য টাকাটা রেখেছে, 10 মাসের জন্য টাকাটা রেখেছে, তাহলে 1 মাস হিসাবে বার মূলধন হবে ওই 10,000 ইন্টু 10, সেও 10,000 দিয়েছিল, 10,000 ইন্টু 10। তৃতীয় জন 6 মাস পরে দিয়েছে 20,000 টাকা, তার মানে সে 6 মাসের জন্য দিয়েছে, তাহলে 20,000 ইন্টু 6, এইটি তাদের সমতুল্য মূলধনের অনুপাত, মানে সময়টাকে সমান করে দেওয়া হবে। মানে 1 মাস হিসাবে মূলধন কত হওয়া উচিত ছিল সেইটা বের করে নেওয়া হয়েছে। 1 মাস হিসাবে প্রথম জনের এটা মূলধন হওয়া উচিত ছিল, দ্বিতীয় জনের এটা মূলধন হওয়া উচিত ছিল, তৃতীয় জনের এটা মূলধন হওয়া উচিত ছিল, তার মানে এটি এখন মূলধনের তাদের অনুপাত। ঠিক আছে, এইভাবে আমরা মূলধনের অনুপাত বের করি। ওকে, বোঝা গেছে? কিছু নেই, খুব সোজা জিনিস, এই কতগুলো কথা মনে রাখলেই কিন্তু অঙ্ক করে। ওকে, তো যাই হোক, আমি তোদের বইতে যা আছে না আছে ওসব থাক, আমি এখানে একটা দুটো অঙ্ক লিখে এনেছি, তো সেই অঙ্কগুলো আমি এখানে করে দিচ্ছি। একটা ছোট অঙ্ক আছে, প্রথমে দেখ, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত হচ্ছে 3:8:5। একটা, আচ্ছা একটু পরে করছি এটা।